ওই দুঃসময়ে এই গানটি গাইবার জন্য কিংবা সাহস করেনি কিংবা এগিয়ে এসেনি, তখন আপনি শিশু শিল্পী হিসাবে সারা বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যার সাথে সফর করেছেন। এবং দুঃসময়ে আওয়ামী লীগের সাথে সবসময় দুঃসময় ছিলেন। সুসময়ে কেন? আমার কথা হলো গত ১৭ বছরে আ স আম ১৭ বছরে যখন বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায়, তখন কেন আপনি সাইড লাইনে চলে গেছেন বা আপনাকে দৃশ্যপটে দেখা যায়নি? কারণটি কি? ধন্যবাদ ইমাম। কারণ এই এই যে গানটার কথা বললেন, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, এই গানটা ১৯৯০ সালের গান। এই গানটার একটা হিস্ট্রি আছে যে আমি যখন তখন ছোট, আমি যেহেতু একজন মুক্তিযোদ্ধার সন্তান, এই গানটা যিনি লিখেছেন এবং সুর করেছেন তারা সেই সময় সরকারি চাকরি করতেন। তো ওই ৯০ সালে এখনের মতো পরিস্থিতি আমি বলবো না যে বঙ্গবন্ধুকে নিয়ে গান গাওয়া তো দূরের কথা, বঙ্গবন্ধুর নামও আমরা রাস্তাঘাটে উচ্চারণ করতে পারতাম না। তো এই গানটা যখন সৃষ্টি করা হলো, তারা দুজনই যখন সুরকার গীতিকার, ওনারা দুজনেই যখন সরকারি চাকরি করেন, তো একদিন এই গানের যিনি সুরকার আছেন মলয় কুমার গাঙ্গুলি, মলয় কাকা আমাকে ডেকে নিয়ে গেলেন এবং আমাকে বললেন যে মা, যেহেতু আমি সরকারি চাকরি করি, আমার একটা ভয় আছে মানে চাকরি চলে যাওয়ার, সেহেতু তুমি এই গানটা গাও, তোমার কণ্ঠে গাও আর এটা ছড়িয়ে দাও। সবাই চায় তার সৃষ্টিটা যেন মানে জনপ্রিয় হয় বা মানুষের মাঝে ছড়িয়ে যায়। তখন আমি এই গানটা মলয় কাকা আমাকে নিজেই হারমোনিয়ামে তুলে দিলেন এবং আমি এই গানটা তখন জনপ্রিয় শেখ হাসিনার সাথে বাংলাদেশের এমন কোনো আনাচে কানাচে নাই যে আমি তার সাথে গিয়ে এই গানটি জনপ্রিয় করিনি বা মানুষের মুখে মুখে যে তখন যে একটা উদ্দীপনা, এই যে দেখেন বাংলাদেশে ৭১ সালেও কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ কিন্তু হয়েছে, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের কিন্তু উদ্দীপনা ছিল, তারাও কিন্তু মুক্তিযোদ্ধা। এই যে গানগুলো যে তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবরে আমরা, মানে এই যে গানগুলো শুনলে কিন্তু একটা আমাদের চেতনা জাগ্রত হয় যে আমরা ৯০ সালের অবস্থাও কিন্তু এরকম ছিল। এই গানটা তখন আমি গাওয়ার পরে যখন জনপ্রিয় হয়ে গেল, যখন বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘ ২১ বছর পরে ক্ষমতায় আসলো, ৯৬ পরেও আমি দেখলাম যে যখন সুসময় আওয়ামী লীগের চলে আসলো, তখন হঠাৎ করে দেখলাম যে কোথায় জানি একটু মনে হচ্ছে গ্যাপ, একটু হঠাৎ করে একদিন দেখলাম যে এই গানটা সাবিনা ইয়াসমিনকে দিয়ে দেওয়া হয়েছে, মানে সাবিনা আপা এটা গাচ্ছে। ঠিক আছে, তখন আমি এটা মেনে নিয়েছিলাম যে ঠিক আছে, সাবিনা ইয়াসমিন আমাদের শ্রদ্ধেয় লিজেন্ড, উনি গাইতেই পারেন। একটা সময় দেখলাম যে গানটাকে ট্যাগ দেয়া হচ্ছে যে এই গানটার শিল্পী, তখন আমি ইমাম এটার আমি একটা তীব্র প্রতিবাদ করি যে এই গানটা মোটেও সাবিনা ইয়াসমিনের না, এটা যদি সুরকার মলয় কাকার পরে যদি কেউ গেয়ে থাকে প্রথম শিল্পী, সেটা হলাম আমি। কারণ আমার দীর্ঘ ৩৫টা বছর আমি বঙ্গবন্ধুর উপরে গান গেয়েছি এবং ১৯৯১ সালে যে ক্যাসেটটার কথা বললেন, এলাস ঢাকা আসবে, এই ক্যাসেটটি বের হয়েছিল এবং আমি এখন ভাবলে আমি অবাক হয়ে যাই যে কত দুর্দান্ত সাহস নিয়ে আমি তখন এই ক্যাসেটটি বের করেছিলাম। এবং সুসময়ে আসলে আসলে আমি থাকি না, এই প্রশ্নটা আমাকে খুব বিব্রত করে, আমি খুব বিব্রত হই। আমাকে অনেকে প্রশ্ন করে যে সুসময় যেমন গত ১৬ বছরে একটি প্রজন্ম আমার ইতিহাস জানে না, আমার নাম জানে না। এটা যদি বলেন যে কেন, তাহলে আমি বলবো যে এই যে বাংলাদেশ আওয়ামী লীগে সুসময়ে কিছু সুসময়ের কোকিল ঢুকে পড়ে, তারা জাস্ট দলটাকে একটা বিজনেস হিসেবে নিয়েছে, এটা একটা ওয়ান কাইন্ড অফ ব্যবসা। তারা এটা মানে বিজনেসের জন্য সেটা সাবিনা আপাকে দিয়ে দেয়, কারণ সাবিনা আপার ফেস ভ্যালুটাকে কাজে লাগিয়ে তারা একটা বিশাল একটা বিজনেস করে এই গানটা নিয়ে। আর সুসময়ের যদি বলেন যে আমাকে বিব্রত করে হলো যে সুসময় আমরা যারা দুঃসময়ে ছিলাম, দেখেন আমি এইটা আমাদের যারা সুসময়ের কোকিল বলে বা আমরা যেটাকে একটু স্ল্যাং ইউজ করি যে কাউয়া বলে, এটা জন্ম কিন্তু আমরাই দিয়েছি, বাংলাদেশ আওয়ামী লীগই দিয়েছে। আপনি যদি দেখেন যে ৭৫ সালের পর থেকে, বঙ্গবন্ধু হত্যার পর থেকে এবং স্বাধীনতার পর থেকে মুস্তাক কিন্তু ঘরে ঘরেই ছিল। পলাশীর আন্দোলনে যদি আপনি বলেন মীর জাফর ছিল,
বঙ্গবন্ধুর সাথে মুস্তাক ছিল, আমাদের ঘরেও কিন্তু মুস্তাক জন্ম নিয়েছে। এই যে সুবিধা নেওয়ার জন্য যে তারা যে দলের ভিতরে, এবং আমি দেখলাম যে বিশেষ করে 2008-এর নির্বাচনের পরে ঝাঁকে ঝাঁকে তারকারা ঢুকে পড়লো বাংলাদেশ আওয়ামী লীগে, এবং তারা আসার পরে আমরা যারা একদম বাংলাদেশ আওয়ামী লীগের দুঃসময়ে কাজ করেছি, তারা আস্তে আস্তে সাইড হয়ে গেলাম। কারণ তখন যদি বলেন যে বাংলাদেশের, আমি যদি বলি যে বাংলাদেশ আওয়ামী লীগের কিছু হাইব্রিড নেতা তৈরি হলো, এবং হাইব্রিড নেতাদের তখন আপনার সেই মেকআপ দেয়া, ভারী মেকআপ দেয়া, লিপস্টিক দেয়া, সেই নায়িকা গায়িকাদের হঠাৎ করে দরকার হলো। কারণ একটা জিনিস দেখে যে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু গণমানুষের দল। বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া দল। বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী সংগঠন। এই সংগঠনটি যখন 2008-এর নির্বাচনের পরে একাংশ যখন কনফার্ম হয়ে গেল যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার গঠন হয়েছে এবং তিনি আমাদেরকে উন্নয়নের যে শিখরে নিয়ে গিয়েছিলেন, এই সরকারের মনে হয় সহজে চলে যাবার না, তখন তারা করলো কি অন্য আদর্শ থেকে আমাদের দলে ঢোকা শুরু করলো। এবং আমার কথা হলো যে তারা ঢুকতেই পারে, কিন্তু আমার কথা হলো যে আপনি যখন আওয়ামী লীগের কাউকে ঢুকাবেন, তখন তার সে আদৌ এই আদর্শের কিনা, সে আদৌ বঙ্গবন্ধুকে ধারণ করে কিনা, সে আদৌ মুক্তিযুদ্ধকে 71-কে ধারণ করে কিনা, এটা মনে হয় আমাদের যাচাই বাছাই করার দরকার ছিল। যেটার কারণে কিন্তু আমরা 5ই আগস্ট দেখেছি। এই যে দেখেন সার্জিস বলেন, হাসনাত বলেন, এরাও কিন্তু বাংলাদেশ ছাত্রলীগে কিন্তু মুখোশ পড়েছিল। তাদের বঙ্গবন্ধুর প্রশংসা লেখা বক্তব্য দেখে তো আমাদের অনেক তথাকথিত নেতা বঙ্গবন্ধু কন্যার কাছে তাদের প্রশংসা করতে করতে গণভবনে ফিট হয়ে যাওয়ার দশা। তারা নাকি ছাত্রলীগের পক্ষে নাকি সেখানে ঢুকিয়ে রেখেছে সমন্বয়ক হিসাবে। তথাকথিত একজন নেতা এই কথা নেত্রীর সামনে বলেছে গণভবনে। শোনেন ইমাম, এটা হলো কি জানেন, যে এই যে কিছু কিছু নেতার কথা বললেন, তারা যখন ধরেন আপনি বাইরে পিএইচডি করছেন বা আপনি ডক্টরেট ডিগ্রি, আপনি বিশাল ব্যারিস্টার, আপনি বিশাল ডক্টর বা বিশাল কিছু, আপনি রাজনীতি করলেন না, বা তৃণমূল থেকে কিন্তু উঠতে হয়। বঙ্গবন্ধু কিন্তু একদম স্কুল জীবন থেকে দলের রাজনীতি মধ্যে করেছেন। এক একজনের ভূমিকা এক এক রকম। আমি কিন্তু ধরেন আপনার ভূমিকা কিন্তু আমি রাখতে পারবো না। একজন না, একজন শ্রমজীবী নেতার ভূমিকা, একজন সাংগঠনিক নেতার ভূমিকা কিন্তু কিংবা ইমাম হোসেন কিংবা একজন ব্যারিস্টার কিংবা আরেকজন ওই যে প্রফেসর রাখতে পারবে না। দলের মধ্যে আপনার বুদ্ধিভিত্তিক লোক, সাংস্কৃতিক লোক, সাংগঠনিক লোক, কৃষক, শ্রমিক একেকটা আমি বলি মানে সবার ভূমিকা কিন্তু নির্ধারিত। এখন প্রবলেমটা হলো আমি যদি লিসা আপার ভূমিকা নিয়ে নিতে চাই, আমি নাচতে চাই, আমি গাইতে চাই, আমি সঞ্চালনা করতে চাই, আমি মানে সাংগঠনিক দক্ষ কাজ করতে চাই, আমি ডিপ্লোমেট হয়ে যেতে চাই, তাহলেই প্রবলেম। কিছু নেতা মনে করলে কি দে অলওয়েজ জাস্ট লাইক অ্যাক্টিং দ্য মাস্টার অফ অল জ্যাক অফ নান। তারা সবকিছুর জান্তা হয়ে যেতে চাচ্ছে, সব ক্রেডিট তাদের দেখেন, লাগবে, সব জায়গায় তারা ভূমিকা রাখতে চাচ্ছে। হ্যাঁ, আমি কিছুদিন আগে কিন্তু একটা কথা বলেছি যে এই আমি 90 সাল থেকে যে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে জয়ন্তী শেখ হাসিনা স্নেহধন্য, অনেকের কাছে হয়তো বা উনি নেত্রী, কিন্তু আমি তাকে কিন্তু মা রূপে পেয়েছি। অনেকের কাছে আমি তোফায়েল আপনি কি ওই সময়ের একটু কয়েকটা কোনো স্মৃতিচারণ করতে পারেন যে 90 বা 96 সালে ক্ষমতা আসার আগে কোনো জেলায় গিয়েছেন বা নেত্রীর কাছ থেকে? কারণ বঙ্গবন্ধু কন্যা তো খুব মমতাময়ী। কারণ যারা বঙ্গবন্ধু কন্যার শত্রুরাও বলে শেখ হাসিনার মাতৃত্বর যে রূপ, স্বরূপ, মমতা এটি অতুলনীয়। এটি খালেদা জিয়া সাহা, এটি আমার কথা না, এটি দেশদ্রোহী জামাতিদের মুখপাত্র আসিফ নজরুলদের কথা, যে শেখ হাসিনার যে মমতা, মাতৃত্বের রূপ অতুলনীয়। আপনি কি সেরকম কোনো উদাহরণ বা স্মৃতি বলবেন মানুষ দেশবাসীকে? শেখ হাসিনার এই যে বললেন যে যারা তাকে পছন্দ করে না, এটার দায়ভারও কিন্তু আমি সেই সব হাইব্রিড নেতাদের দিই। তাদের কারণে কিন্তু আজকে দেখেন কিছু হলে না আপা, নেত্রীর দোষ সবাই দিয়ে সবাই আপনাকে ভালোবাসবে, সবাই পছন্দ করবে, এটা অসম্ভব। এটা সম্ভব না। আপনি ওই আপনার না। স্মৃতিগুলা যদি বলতেন যে নেত্রীর সাথে কোনো স্মৃতি আছে কিনা মানুষ জানার জন্য। আমার আসলে নেত্রীর সাথে হলো যে আমি প্রথম যখন 90 সালে এই গানটি গাইলাম, এবং উনি আমার যে এলাশ ঢাকা আসবে ক্যাসেটে প্রতিটি গান কিন্তু উনি সিলেক্ট করে দিয়েছেন।
এটা হলো একটা মজারই। এবং আমি যখনই তখন তিনি তো বিরোধী দলের নেত্রী ছিলেন, উনি যখন মিন্টু রোডে থাকতেন, আমি যখনই তার সাথে দেখা করতে যেতাম, তখন মানে আমি হয়তো বা তার বেডরুমে চলে যেতাম, যে দেখতাম যে আন্টি শুয়ে আছেন, তখন আমি যেতেই উনি জাস্ট আমাকে বুকে নিয়ে শুয়ে থাকতেন। মানে আমি এটাই আপনাকে বললাম যে যারা এখন ওনাকে শুধু নেত্রী হিসেবেই জানে, আমি কিন্তু তাকে মা রূপে পেয়েছি। আমি নেত্রী যখন আমাকে বুকে ধরে শুয়ে থাকতেন, এখনো মানে আমার সেই স্মৃতিগুলো এখনো আমার কাছে মানে স্বপ্নের মতো লাগে। যে এবং উনি আমার সাথে এত এটা করো এটা করো না, যেমন আমি বঙ্গবন্ধুর উপরে গান গাওয়ার ফলে আমার যতবার আমার জীবনের উপরে হুমকি এসছে, ততবার কিন্তু উনি তোফায়েল চাচাকে, মতিয়া চৌধুরীকে, তারপর ওবায়দুল কাদেরকে, ওনাদেরকে দায়িত্ব দিয়েছেন যে লিসাকে একটু দেখে রাখবা, একটু দেখে রাখবেন, ওর যেন কোনো সমস্যা না হয়। এই যে ওনার যে রেসপন্সিবিলিটি, এই যে উনি যে আমাকে একটা মাতৃ স্নেহ দিয়েছেন, আসলে এই ঋণটা আসলে আমি আসলে কখনোই শোধ করার না। কিন্তু যে কথাটা বলছিলাম যে আমি কিন্তু বঙ্গবন্ধুর বাংলাদেশে 92 বা 3-তে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল চেয়ারম্যান এসেছিলেন, তখন আমি প্রথম বঙ্গবন্ধু হত্যার বিচার চাই, এবং বঙ্গবন্ধুর হত্যার বিচার চেয়ে আমি তাকে স্মারকলিপি দেই। এবং এই হিস্ট্রিগুলো আসলে অনেকে জানে না। আমি আপনাকে এটাই বললাম যে হাসান মতিউর রহমান, যে যদি রাত পোহালে শোনা যেত গানটার গীতিকার, এই একটা সুবিধাভোগী সুবিধাবাদী লোকটা গত 16 বছরে আমার পরিচয়টা একটা প্রজন্মকে জানতে দেয়নি, তার নিজের স্বার্থের কারণে। এখন ইমাম যখন আমাকে অনেকে প্রশ্ন করে, যেরকম আপনার 90 সালে বয়স এখন কত তিনি ছিল, কোথায়? এখন এই দুঃসময় তিনি কোথায়? যে সুবিধাভোগীর কথা বললেন। তিনি কোথায় এখন? এই প্রশ্ন, এবং তিনি নাকি স্বেচ্ছাসেবক লীগের সাংস্কৃতিক সম্পাদক। তো আমি আপনার লাইভের মাধ্যমে সবাইকে বলতে চাই, উনি কোথায়, উনি কোথায়, এবং উনি কোথায়, এবং তিনি যে গানটা যাকে দিয়ে দিলেন তিনিই বা কোথায়? কেউ তো মরে যাননি, সবাই তো বেঁচে আছে, তিনি তো শো করছেন। ডিউ টু রেসপেক্ট, আমি অনেক সম্মানের সহিত আমি বলছি। তো আমি এই প্রসঙ্গে আপনাকে প্রশ্ন করি, আপনি নেত্রীর ইমোশনের কথা বললেন। যেহেতু আমার জীবনের সৌভাগ্য অন্যতম, আমি উচ্চশিক্ষার জন্য যখন 2019 সালে ফিনল্যান্ডে আসি, তখন আমার মানে পিএম ফেলোশিপটা আমাকে দেওয়া হয়নি। আমাদের তথাকথিত নেতারা বলছেন আমি নাকি ক্রাইটেরিয়া ম্যাচ করে না। তো যাদের ক্রাইটেরিয়া ম্যাচ করে, যাদেরকে দিয়েছে তথাকথিত নেতারা, বা তাদের 99.99% জুলাই আগস্ট চক্রান্তে লাল বদর হয়েছিল। তা আমি হাসি। তো পরে আমি নেত্রীর কাছে গেলাম যে আমার তো 85% স্কলারশিপ পেলাম, টিউশন ফি, বাকি আমার যে লিভিং কস্ট, পড়াশোনা করা এটা তো ইম্পসিবল। চাকরি করে পড়াশোনা করাটা ডিফিকাল্ট, যেহেতু আমি এটা গবেষণাধর্মী পড়া, রিসার্চ মাস্টার্স ইন ইকোনমিক্স। তো পরে নেত্রীর কাছে যখন আমি গেলাম, আমি খুব ভয় পাচ্ছিলাম গণভবনে। মানে আমার খুব মানে জীবনের ১ম নেত্রীকে কাছ থেকে দেখব, কথা বলব। তো নেত্রীকে যখন আমি দেখলাম, আমি যখন সামনে গিয়ে কথা বললাম, আমার তখন আমার ভয় চলে গেল মুহূর্তের মধ্যে। মনে হলো আমি আমার মায়ের সাথে কথা বলছি। আমি যখন আমার রাইট, পরিচয় রাইট। দিলাম যে আমি আম আমার রাজনৈতিক পরিচয়, আমার সাংগঠনিক পরিচয়, আমি কি করতে চাই, এবং নেত্রীর যে ইকোনমিক ডক্ট্রিন, হাসিনোমিক্স, এটা আমার থিম, আমার ব্রেইন চাইল্ড আইডিয়া। হাসিনা প্লাস ইকোনমিক্স, অর্থাৎ শেখ হাসিনার নামের উপর একটা অর্থনৈতিক দর্শন, হাসিনোমিক্স। তো নেত্রী খুব খুশি হলেন, এবং নেত্রীর এপিএস নিশাত রসুলকে বললেন যে ওকে স্কলারশিপ দেওয়ার ব্যবস্থা করো। তো এই যে তখন নেত্রীকে আমি বললাম, নেত্রী আমি কি আপনাকে আমি, অনেকে আপনাকে আপা বলে, বলে, আমি আপনাকে মায়ের চোখে দেখি। আপনি আমার কাছে আমার মায়ের মতো। আমি কি আপনাকে একটু সালাম করতে পারি? তিনি আমাকে তখন মাথায় হাত দিয়ে আদর করে দিলেন। আমি তো উনাকে পায়ে ধরে সালাম করলাম। আমার কিন্তু এই যে, এবং এই নিয়ে উনার সাথে হয়তো ৩ বার আমার দেখা হয়েছে। গণভবনে ১৯ সালে, ২১ সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে জাতিসংঘের স আ আ এই যে আপনার যে আ সেপ্টেম্বরে যে ইয়াটা হয়, আ জাতিসংঘের যে আ আ ইয়ারলি যে সামিটটা হয়, সেখানে যাবেন। ফিনল্যান্ড হয়ে গিয়েছেন, দেখা হয়েছে, কথা হয়েছে। তারপরে আ সেখানেও তাকে হাসিনোমিক্স এর কথা বললাম। তিনি আমাকে বললেন, "এটা তুমি ববিকে দিয়ে দিও।" আবার ২৪ সালের নির্বাচনের পর দেখা হলো। তার যে এই যে মানুষের প্রতি দরদ, মাতৃত্ব, কিন্তু দুঃখজনক হলো আম ওই বাকি যাদেরকে তিনি নেতা বানিয়েছেন, মন্ত্রী বানিয়েছেন, এমপি বানিয়েছেন, তারা শুধু নিজেদের ভোগবিলাসিতা, নিজেদের আত্মীয়করণ, নিজে এমপি, ওয়াইফ উপজেলা চেয়ারম্যান, ওয়াইফ, ছেলে ছেলে কিছু হবে, পুরো পরিবার কিংবা আত্মীয়করণ, নিজেদের যে একটা সিন্ডিকেট,
এই সিন্ডিকেটের বাইরে যারা দুঃসময়ের আওয়ামী লীগ করে, দুঃসময় জাতির আওয়ামী লীগকে টিকিয়ে রাখে, ছাত্রলীগ, আওয়ামী লীগ, শ্রমজীবী মানুষ, ওই লুঙ্গি পরা, গা থেকে ঘামের গন্ধ আসে, তাদেরকে দেখলে তাদের ভালো লাগে না। তাদের পারফিউম দেওয়া কিংবা সুন্দরী, এদেরকে ভালো লাগে। এই যে নেত্রীর, আমি তো বলি সবসময় যে তারা বঙ্গবন্ধু কন্যার কাছ থেকে রাজনীতির 1% শিখতে পারেননি, এবং বঙ্গবন্ধু কন্যার যদি ন্যূনতম 1% শিখতেন, বঙ্গবন্ধু কন্যার যদি যে আমানতদারি, মন্ত্রিত্ব, এমপিত্ব কিংবা দলের নেতা, এটাকে আমি আমানতদারি বলি, তারা আমানতদারির খেয়ানতি করছেন এবং বঙ্গবন্ধু কন্যার সাথে রীতিমতো প্রতারণা করছেন। তাকে শেখ হাসিনা হ্যাজ বিন বিট্রেড বাই দোজ ক্রিমিনালস। আমি সবার কথা বলছি না, সব এমপির কথা বলছি না, সব নেতার কথা বলছেন, সব মন্ত্রীর কথা বলছি না, অবশ্যই অনেকে বঙ্গবন্ধু কন্যার সাথে হয়তো পারছেন না, ওনার যে স্পিরিট, কিন্তু অনেকে ভালো কাজ করছেন। কিন্তু যারা দায়িত্বশীল পর্যায়ে আছে, এবং আমরা দেখতে পাই আপনাদের মতো মানুষরা, দুর্দিনের মানুষরা, যারা আওয়ামী লীগের জন্য জীবন, যৌবন, অর্থ, পরিবার ধ্বংস হয়ে গেছে, তারা সুদিনে তাদেরকে অপমান, অপদস্থ করা, তাদেরকে সাইডলাইনে নিয়ে নতুন হাইব্রিড তথাকথিত সেলিব্রিটি ব্যবসায়ী আমলাদেরকে এনে এরা মনে করে তথাকথিত ওই সেলিব্রিটি, সুন্দরী কিংবা ব্যবসায়ী, আমলা, পুলিশ, এরাই হলো আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখবে। কিন্তু আওয়ামী লীগের ক্ষমতায় টিকিয়ে রাখবার অন্যতম লোক হলো, আমি সবসময় এই শব্দটা আমার খুব প্রিয়, মেহনতি মানুষ। বঙ্গবন্ধু আওয়ামী লীগকে জমিদার, জোরদার, এলিট শ্রেণী থেকে বের করে মেহনতি মানুষের দলে পরিণত করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু কন্যাও তাই। একইভাবে আমি শেষ করে আপনাকে প্রশ্ন, এখন এরা কেন আপনাদেরকে সুদিনে, আপনি সুদিনে কেন সাইডলাইনের বাইরে চলে যান? আপনাকে আমরা কোনো এমপি হতে দেখছি না, মন্ত্রী হতে দেখছি না, কিংবা আওয়ামী লীগের কোনো সাংস্কৃতিক যে লিডিং পজিশনে আমরা দুঃসময়ের মানুষদের দেখছি না। কারণটি কি? এবং আমি আপনাকে 95 একটা কাহিনী বলি, যে আমরা যখন 90 থেকে যখন গণ অভ্যুত্থানের আন্দোলন করলাম, তারপরে যখন 95 যখন জনতার মঞ্চের কথা শুনেছি, জনতার মঞ্চ হলো, মঞ্চে আমি যদি একদিন অনুপস্থিত থাকতাম, সাথে সাথে জনতা শেখ হাসিনা বাহাউদ্দিন নাসিমকে দিয়ে আমার বাসায় ল্যান্ড ফোনে ফোন করাতেন, এবং নাসিম আঙ্কেল আমাকে বলতেন যে লিসা তাড়াতাড়ি আপা ডাকে, কারণ তুমি না আসা পর্যন্ত ওখানে মানে কাজ হচ্ছে না, তোমাকে আসতে হবে। ওই ছোট লিসায় কিন্তু দৌড়ে দৌড়ে আবার চলে যেত। এবং আপনি দেখেন যে সেখানে আমি এমনও হয়েছে 95 আমরা জাস্ট রাস্তা ব্লক করার জন্য জনতা শেখ হাসিনা আমাকে নিয়ে শুয়ে পড়েছেন। মতিয়া চৌধুরী, হানিফ আঙ্কেল, মায়া আঙ্কেল, ওনারা সহ নেত্রী আমাকে নিয়ে জাস্ট শুয়ে, আমি তখন মানে ছোট ছিলাম, আমি বুঝতাম না যে উনি আমাকে নিয়ে শুয়ে পড়েছেন কেন। আমি এই আন্দোলনগুলো দেখে দেখে বড় হয়েছি, আমি সেই লিডারদেরকে দেখে, সামাদ চাচাদের মতো লিডারদেরকে দেখে দেখে বড় হয়েছি। এবং একটা আদর্শ, বাংলাদেশ আওয়ামী লীগের যে আদর্শ, যে মুক্তিযুদ্ধের চেতনা, বা বাংলাদেশ আওয়ামী লীগ যে আদর্শ নিয়ে তারা বাংলাদেশ গঠন করেছিল, এবং আমার মনে হচ্ছে গত 15-16 বছর বোধহয় অনেকটা সেই আদর্শ থেকে ছিটকে পড়ে গিয়েছিল। এবং সেটার কারণ অবশ্যই কিছু কিছু হাইব্রিড নেতারা, এবং কিছু কিছু, এবং আমি শুধু হাইব্রিড বলবো না ইমাম, এটা হলো যে আপনার কিছু আদর্শিক নেতাদেরকেও আমি অতিরিক্ত সুবিধাবাদী হতে দেখেছি, যাদের ডেফিনেটলি ত্যাগ আছে, সেই সব নেতাদেরকেও আমি, তারা ক্ষমতার লোভ, ক্ষমতার দাম্ভিকতা তাদের ভেতরে এমন ভাবে চলে আসছিল, আমি তাদেরকে দেখেছি যে দেখেন আমাদের সাংস্কৃতিক অঙ্গনটাতে, আমি বাংলাদেশ টেলিভিশনে কি শিখলেন? বঙ্গবন্ধু কন্যা যেরকম মানুষকে ভালোবাসতেন, মানুষকে, হিজড়াকে আপন করে নেন, তার বাড়িতে কাজ করা লোকদেরকে সাথে ছবি তুলেন, তারা তো ওনার কাছ থেকে কি শিখলেন? জননেত্রীর কাছ থেকে কিছুই শেখে নাই। শেখ হাসিনার কাছ থেকে আমি আপনাকে বলি, আমি যতবার তার সাথে দেখা করেছি, আমি ততবার ততবারই তার সাথে আমার জাস্ট কুশল বিনিময় সালামের জন্য। এবং আমি ইমাম আপনার লাইভের মাধ্যমে একটা কথা বলতে পারি, এই যে বললেন যে সুসময়ে আপনি আপা কোথায় ছিলেন, আমি বাংলাদেশ আওয়ামী লীগ সরকারে থাকতে একদিনও কোন রকম অপব্যবহার তো দূরের কথা, ব্যবহারও করি নাই। এটা কেউ আমাকে বলতেও পারবে না, আমি ধারে কাছেও যাইনি। কেন জানেন? কারণ আমার তখন খারাপ লাগতো যে এই যে কিছু কিছু বাইরের আদর্শের, আপনি যদি বলেন যে আপনার নাম নিয়েন না, ওকে ফাইন, আমি নাম নেব না,
কিছু কিছু মানুষকে আমি আপনাকে একজন এমপির হিস্ট্রিটা আমি বলতে পারি। একজন বড় নেতা আমাকে একদিন তার বনানীর বাসায় আমি আমার বাবা সহ গিয়েছি তার সাথে কথা বলতে। তো আমার বাবা আর আমাকে তিনি বলছেন যে মা তুমি যেহেতু গানের শিল্পী তুমি উনাকে একটু আনি দিতে পারবা? তো তখন আমি ওনাকে বলছি চাচা উনি তো জিসাসের আর্টিস্ট, যার যথেষ্ট প্রমাণ আছে, যার একটা গান তখন অনেক ভাইরাল হয়েছিল, জিয়া আমার বাপ তারেক আমার ভাই। এই গানের শিল্পীকে আপনার কেন দরকার? তখন উনি আমাকে বললেন যে ওকে এমপি বানাবো। তখন আমার তখন মনে হলো যে আমার বোধহয় আওয়ামী লীগের সর্বনাশ হয়ে যাচ্ছে। এবং 2008-এর পরে তাকে আমি এমপি দেখলাম। আপনি এদের নাম বলেন, কারণ এদের নাম জনগণের আওয়ামী লীগের নেতা কর্মীদের জানার অধিকার আছে। থ্যাংক ইউ। ওনার নাম মমতাজ এমপি কখনোই বাংলাদেশ। যিনি এমপি বানাবে তার নামটা বলেন, কে নাম এমপি বানাতে চায়? ওনার নামটা যদি বলতে বলেন তাহলে আমি বলবো উনি শেখ সেলিম চাচা আমাকে বলেছিলেন যে মমতাজকে একটু নিয়ে আনার যোগাযোগ করার ব্যবস্থা করো, ওকে আমি এমপি বানাবো। তো তখন আমি সেলিম চাচার দিকে আমি খুব অবাক হয়ে তাকিয়েছিলাম যে চাচা একজন জিসাসের আর্টিস্টকে আপনার কেন দরকার? কি জন্যে? কারণ আমাদের তো আদর্শিক মানুষের অভাব নেই। আমাদের ছাত্রলীগ বলেন, যুবলীগ বলেন, আওয়ামী লীগের নেত্রী, মহিলা আওয়ামী লীগে বলেন, অসংখ্য ত্যাগী তৃণমূলের নেত্রীরা আছে। তাদেরকে বাদ দিয়ে আপনার মমতাজকে কেন দরকার? যে কয়েকদিন আগে একটা তারেক জিয়ার সাথে তার ছবি আছে, জিয়া আমার বাপ তারেক আমার ভাই, একটা ভাইরাল একটা গান আছে, সেই শিল্পীকে আপনার কেন দরকার হয়? ওকে ফাইন, তখন বুঝে নিলাম যে তার জনপ্রিয়তাটাকে কাজে লাগাবে। 2008-এর পরে যখন মমতাজ এমপি হলো, এমপি হওয়ার পরে মমতাজের হাজবেন্ডের সাথে আমার ফোনে কথা হলো। রমজান আলী, উনি তখন চেয়ারম্যান ছিলেন, উনি মনে হয় আওয়ামী লীগের চেয়ারম্যান ছিলেন। রমজান আলী আমাকে বলছেন যে আপা মমতাজকে তো একরকম পায়ে ধরে নিয়ে আসছে আওয়ামী লীগ। ল্যাঙ্গুয়েজটা ছিল এটা, মমতাজকে একরকম পায়ে ধরে নিয়ে আসছে আওয়ামী লীগ।